নমস্কার, আমি সুচন্দ্রা বিকাশ টকশোর লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আজ কথা বলবো। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, নারী স্বাস্থ্য এবং প্রজনন বয়সে যে ভালো থাকার পরামর্শ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় নিয়ে আজকের দিনে একটি বড় সমস্যা দেখা দেয়। যারা সন্তান ধারণ করতে চান সেই সমস্ত ব্যক্তিদের বা মহিলাদের মধ্যে দেখা যায় একটা বড় ধরনের কনফিউশন, কখন তারা ডাক্তারবাবুর কাছে যাবে, কিভাবে প্রপার প্ল্যানিং করবেন, সেই বিষয়গুলি সম্পর্কে সম্যক জ্ঞান সকলের থাকে না। সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। বিকাশ টকশো এর মধ্য দিয়ে আমরা অনেক মানুষকে আমাদের এই স্টুডিওয়ে আনছি এবং তাদের থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে শুনছি এবং সেই বার্তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমাদের বিকাশ টকশো এর অনুষ্ঠানগুলি এখন থেকে আপনারা টিভির পর্দায় সিটি কেবলের মাধ্যমে 352 নম্বর চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন। পজিটিভ বার্তার একটি অন্যতম প্রচেষ্টা হলো কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। এর জন্য আপনারা বিস্তারিতভাবে যদি জানতে চান, আমাদের অনলাইন ফ্রি ট্রেনিং হয় রাত্রি 8:45 থেকে গুগল মিটের মাধ্যমে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। একই সঙ্গে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাব আমাদের আলোচনার মূল পর্বে, নারী স্বাস্থ্য এবং প্রজনন বয়সে ভালো থাকা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আজ স্টুডিওয় রয়েছেন ডক্টর কল্পনা গুপ্ত চক্রবর্তী মহাশয়া। উনি সিনিয়র আইএমএ মেম্বার। উনি বিভিন্ন হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছেন আইএম এর তরফ থেকে, একই সাথে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামও আইএম এর তরফ থেকে উনি করেছেন। পাবলিক হেলথে ডিপ্লোমা করেছেন। কারেন্টলি উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে সোনোলজি ডিপার্টমেন্টে উনি যুক্ত রয়েছেন। ট্রেন্ড রয়েছেন উনি ফিটাল মেডিসিন এবং ইনফার্টিলিটি বিষয় নিয়ে সিঙ্গাপুর এবং লন্ডন থেকে। আমরা শুনবো ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। নারী স্বাস্থ্য এবং প্রজনন বয়সে ভালো থাকতে কি পরামর্শ দেন ম্যাডাম, সেগুলি আমরা জানবো এবং শুনবো এবং চেষ্টা করব একই সাথে ওনার বলে দেওয়া যে উপদেশগুলি সেগুলি যেন আমরা শুনতে পারি, তবেই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন মহিলারা পাবেন। পজিটিভ বার্তা, ওনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ম্যাডাম নমস্কার। নমস্কার। প্রথম যে প্রশ্ন ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো, বর্তমানে বিশ্বে স্তন ক্যান্সার অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে যদি কিছু বলেন। আমরা উমেন্স হেলথটা আজকে স্টার্ট করলাম, অ্যাওয়ারনেস ফর এভরিবডি, মানে এভরি এজ গ্রুপ অলসো। এইবার ব্রেস্ট ক্যান্সারটা এখন আপনাদের হয়তো অবাক লাগবে, ওটা সার্ভাইকাল ক্যান্সারকেও ওভারটেক করে নিয়েছে। আর এখন লোকের জানে না যে ব্রেস্ট ক্যান্সারটা এত হাই রেট হয়ে গেছে অ্যান্ড ভেরি সিম্পল টু প্রিভেন্ট। তো জাস্ট সিম্পলি সেলফ এক্সামিনেশন, ইভেন আপনি মানে ইন্টারনেট থেকে হোক যেখান থেকে হোক, নিজেকে সেলফ এক্সামিনেশন মাসে একবার করলেও যদি কোনো লাম্প পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ডক্টরকে দেখিয়ে আল্ট্রাসাউন্ড করে কোথায় আছে, কি ধরনের টিউমার আছে। সব যে টিউমার খারাপ হয় এমন না, কিন্তু কিছু কিছু আমরা পাচ্ছি যে ফাইব্রোঅ্যাডিনোমা থাকে, কিন্তু কিছু কিছু ক্যান্সারও বেরিয়ে আসে ইয়াং এজ গ্রুপেও। আগে সবার ধারণা ছিল মানে ওল্ড এজে নাহলে একটু 50+ হয়, কিন্তু এখন দেখছি অনেক কম বয়সেও হয়, জাস্ট লাইক ওভেরিয়ান ক্যান্সার। তাহলে পেশেন্টকে একটা তো ইয়ারলি চেক আপ করানো খুব দরকার, হেলথ চেক আপ। ওটাতে তো সব কিছুই ধরা যাবে, কেন আমরা স্ক্রিনিংয়ের মধ্যে মানে হেলথ চেক আপ ডক্টরও করবে আর ইউএসজি ব্রেস্ট স্ক্রিনিংও করি। তাহলে সেটা একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু সবার জন্য অ্যাপ্রোচ করা খুব মুশকিল, যেহেতু সব জায়গা ট্রেন ডক্টর আর লেডি ডক্টর নেই। এটাতে একটা মানে ড্রব্যাক আছে, কিন্তু নিজে সেলফ এক্সামিনেশনটা অ্যাটলিস্ট সবাইকে করা উচিত এভরি মান্থ। এইবার আমরা আশা করি পিপল উইল স্টার্ট ডুইং, মানে ওরা নিজে থেকে অ্যাওয়্যার হয়ে নিজেকে বাঁচানোর জন্য করবে। ম্যাডাম পরবর্তী যে প্রশ্ন জানতে চাইছি সেটা হচ্ছে যে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয়টা নিয়ে কিছু বলুন। এখন এটাকে ইংলিশে আমরা বলি প্রি ম্যারিটাল কাউন্সেলিং।
কেন অনেকগুলো বিয়েতে দেখি বিয়ের পরে ধরা যায় যে এটা আছে সেটা আছে। এখানে এখন যারা একটু পড়াশোনা করে নিয়েছে, নালে অ্যাওয়্যার আছে, নালে ডাক্তার কাছে যায়, অ্যাটলিস্ট ডক্টর কাছে যাওয়া উচিত যে আমরা বিয়ে করলে আমাদের কোনো খারাপ কিছু মানে প্রবলেম হবে কিনা। তো তার মধ্যে একটা রুটিন টেস্ট করে হেলথ চেকআপ মধ্যে অ্যানিমিয়া আছে, থাইরয়েড আছে, তারপরে প্রেশার আছে বেশি না সুগার আছে, এইগুলো চেক করলে আইডেন্টিফাই করা যায়। তার ছাড়া কোনো জেনেটিক্যালি ট্রান্সমিটেড ডিসঅর্ডার আছে কিনা, ধরে নিন থ্যালাসেমিয়া, ওটা একটা হয়তো ফ্যামিলিতে একটা নর্মাল চাইল্ড হতে পারে কিন্তু অ্যাবনর্মালও হতে পারে। তো সেইগুলো আগে থেকে জানলে যার সঙ্গে বিয়ে হবে তারও ব্লাড টেস্ট করতে হবে, কেন ওইটা যদি পজিটিভ আসে দুজনেরই মেজর থ্যালাসেমিয়া হয়ে যাবে বাচ্চা, তাহলে ওই বাচ্চাটা বড় হলে মরেই যাবে, তাহলে ওই বিয়েটা খুব মুশকিল সাস্টেইন করা। প্লাস কি আছে ওটাতে প্রিভেনশন আছে, যে প্রিনেটাল যেটা আপনাকে ফিটাল মেডিসিন বললাম, ওটাতে কোরিয়ান বায়োপসি করে এখন ওটা দেখা যায় যে আমরা কিছু কিছু amongst the মানে অল বেবিজ উইল নট বি মেজর থ্যালাসেমিয়া, সেটাকে ওটাকে ক্রোমোজোমাল স্টাডি দিয়ে থ্যালাসেমিয়াটা চেক করা যায়, আর ডাউন সিনড্রোমও। আমরা ওই সাবজেক্টটাকে একটু ডিফিকাল্ট, মানে আমাদের ইন্ডিয়াতে খুবই ব্যাকওয়ার্ড আছে সেই হিসাবে, কিন্তু ইনসিডেন্স অনেক আছে। এই জন্য থ্যালাসেমিয়াটা আমরা বারবার বলছি, এটা সিম্পল একটা টেস্ট আছে, ব্লাড দিয়ে ওটা করলেই ধরা যাবে যে আমার অ্যানিমিয়াও আছে, থ্যালাসেমিয়াও আছে, তাহলে আমার যার সঙ্গে বিয়ে আছে তার যাতে না হয়, তাহলে অ্যাটলিস্ট আমরা অনেকগুলো প্রিভেন্টেবল ডেথস অ্যান্ড ব্রোকেন ম্যারেজেস প্রিভেন্ট করতে পারবো। মানে বিয়ের আগে যে হেলথ চেকআপ বলছে সেখানে থ্যালাসেমিয়াটা এখন করা উচিত কম্পালসারি, কিন্তু গভর্নমেন্ট থেকে মনে হয় না করেছে, কিন্তু ডক্টররা মোটামুটি যারা যদি প্রিম্যারিটাল কাউন্সিলিং এ আসে তাহলে লিখছে। প্লাস HIV আছে, হ্যাঁ ওইটা তো, এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু ডিজিজেস আছে, সেরকম যদি ওদের কোনো হিস্ট্রি থাকে ডাক্তার কাছে গিয়ে খোলাখুলি বলতে হবে, তাহলে ডক্টর নিশ্চয়ই চেক আপ করবে। সব টাইম যে ট্রুথ বলবে কেউ, মানে ভালো করে জানাবে ডক্টরকে, সেটাও হয় না, কিন্তু যদি নিজেকে সন্দেহ থাকে তাহলে নিশ্চয়ই যাওয়া উচিত, দুজনকে, হাজব্যান্ড আলাদা আর ওয়াইফ আলাদা, নালে একসঙ্গে। মানে বলতে চাইছেন যে স্বামী স্ত্রী যারা হবে বিফোর ম্যারেজ তাদেরকে, ডেফিনেটলি কাপল আর কি, সেই তাদেরকে HIV এন্ড থ্যালাসেমিয়া টেস্ট কম্পালসারি, অ্যানিমিয়া আর থাইরয়েড। এখন থাইরয়েড অ্যানিমিয়া কেন বলছি, অ্যানিমিয়া থাইরয়েডের তেও অ্যানিমিয়া থাকে, থ্যালাসেমিয়াতেও অ্যানিমিয়া থাকে। এবার কেন এত, ধরেন রিমার্কেবল অ্যানিমিয়া, মডারেট সিভিয়ার অ্যানিমিয়া, তখন ব্যাক ক্যালকুলেট করেও দেখা যাবে যে কেন হচ্ছে। প্লাস কি আছে, জেনেটিক ডিসঅর্ডার, তো ফ্যামিলি হিস্ট্রি নিতেই পারে ডক্টর, গেলেই তো আগে হিস্ট্রি নেবে যে বাড়িতে কোনো ডিজিজ আছে। সুগার ধরে নিন আপনার ভীষণ বেশি আছে, না প্রেশার অনেক বেশি আছে বাড়িতে, তাহলে ওটা ট্রান্সমিট হতেই পারে ডিউরিং দ্য প্রেগনেন্সি, মারও লাইফে রিস্ক হয়ে যাবে, বেবিরও লাইফে রিস্ক হয়ে যায়। এমনও হয় যে হাইপারটেনশন এত হয়ে যায় যে বাচ্চা মা দুজনই মারা যায়, এমনও হয় ডিউরিং প্রেগনেন্সি। সেই জন্য এইগুলো প্রিভেন্টেবল আছে, আগে থেকে জানলে সেভাবে ডায়েট, লাইফস্টাইল, ওষুধপত্র নিয়ে হাই রিস্ক অবস্টেট্রিক ক্লিনিক, ওখানে ফলো আপ করতে হবে, বড় ডাক্তারকে ধরে রাখতে হবে, ফিজিশিয়ানকে, তাতে কোনো যাতে মিসহ্যাপ না হয়। পরবর্তী যে প্রশ্ন জিজ্ঞাসা করবো ম্যাডাম, সেটা হচ্ছে বাচ্চা নেওয়ার পরিকল্পনার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিতে বলছেন, এইটা কেন? অ্যাকচুয়ালি আমরা প্রি ম্যারিটাল বললাম যে বিয়ের আগে, বিয়ের পরে কি হয় অনেকে জানে না যে কিছু আছে কিনা, তখন ওরা আসে যে আমার 2 বছর হলো এখনো বাচ্চা আসছে না, তখন আমরা হয়তো বাড়িতে কিছু ছিল ওরা জানতো না যে এটা আছে কিনা, শ্বশুর বাড়িতে অমুক আছে কিনা, তাহলে ওটা দেখে নেওয়া দরকার। প্লাস এজ আছে একটা, এখন খুব মানে দেরিতে বিয়ে হচ্ছে, সেটার জন্য অনেকগুলো ফ্যাক্টরস আছে, ওটা প্রেসিপিটেট হয়ে যাচ্ছে। যেমন এজ যদি 35 এর উপরে হয় তাহলে বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার চান্স বেশি থাকে। এই জন্য এখন রুটিনলি সব আল্ট্রাসাউন্ড আমরা যেটা করি তার মধ্যে 3rd মান্থের মধ্যে 11 to 14 উইকসে আমরা ক্রোমোজোমাল মার্কার টেস্ট করি, অ্যান্টি স্ক্যান করে, ডাবল মার্কার, ট্রিপল মার্কার, আর 5th মান্থে যখন অ্যাবনর্মালিটি স্ক্যান হয় স্পেশাল 18 to 22 উইকস, তখন একটা ব্লাড টেস্ট হয় কোয়াড্রুপল মার্কার।
সেটাতে কোনো মার্কারের মধ্যে যদি অ্যাবনর্মাল পায় তাহলে ওই ফ্লুইডে নিডল দিয়ে ওই ফ্লুইডটা বার করে 5 মাসের পরে হলে 5 মাসে নাগাদ, আর নাহলে আর্লি হলে কর্নিয়াল বায়োপসি করে চেক করা হয় যে এই বেবির কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি নেই। অ্যান্ড দিস ইজ ভেরি ডান রুটিনলি অল ওভার ওয়ার্ল্ড। অ্যান্ড এখানেও করা উচিত, শুধু মার্কার করলে তো হবে না, যার অ্যাবনর্মাল হলো তাকে তো অ্যাবর্শন এইভাবে করানো যায় না, ওকে দেখতে হবে যে কি অ্যাবনর্মালিটি। তো ওই টেস্টগুলো আমাদের এখানে ডেভেলপ করতে হবে একটা ডিপার্টমেন্ট, জেনেটিক্স হলে, আর নাহলে কোলাবোরেট করা যায়। যেমন সিঙ্গাপুরে ওদের কোলাবোরেশন করলে ওরা স্যাম্পল এখান থেকেও পাঠিয়ে দিলে হয়তো করে দেয়, কিন্তু ওটা টাইম ল্যাগ আছে। ওরা এখানে এসেও হয়তো এখানে একটা ডিপার্টমেন্ট স্টার্ট করতে পারে যদি আপনি কোলাবোরেট করেন, কেন ওটা এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো মানে টিচিং ইনস্টিটিউটের সেরকম এখনো সাজানো হয়নি। সেই জন্য আমরা যতটা পারবো শান্তিনিকেতন মেডিকেল কলেজকেও ট্রাই করবো যে এটাতে এগিয়ে আসবো। ম্যাডাম, এই যে প্রেগনেন্সির কথা উঠছে, হাই রিস্ক প্রেগনেন্সি যেটা আপনি এজের কথা বললেন, সেটা কিভাবে দেখেন? না, হাই রিস্ক প্রেগনেন্সিটা কি আছে, ধরে নিন দুটো বাচ্চা একসঙ্গে টুইন আছে, এখন অনেকেরা এখন আইভিএফ, নাহলে বাচ্চা হচ্ছে না, লেট হয়ে গেছে, বিয়ে হয়, বিয়ের পরে দেরি হয়ে গেছে, এজ বেশি হয়ে গেছে, তখন গিয়ে ট্রিটমেন্ট করায়, তখন ওইগুলো একটা জায়গায় 2, 3, 4টেও হয়ে যায় ডিম। তো একসঙ্গে যদি দুটো অ্যাটলিস্ট টুইন এসে যায় তাহলে হাই রিস্কের মধ্যে চলে গেল। এবার যদি ওনার প্রেশারটা বেড়েই যাচ্ছে, ওটা তো রেগুলার চেক আপে চলে আসে সবাই, তখন ওটাও হাই রিস্কে চলে যেতে হবে। এবার কোনো আগে বাচ্চা কোনো পেটে মরে গেছে, নাহলে কোনো খারাপ হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, তাহলে অ্যাবনর্মাল হয়েছে, তাহলে ওটা হাই রিস্কে চলে যাবে। ওটা সবাই যেটা ট্রিটমেন্ট হবে এদেরটা আলাদা হবে, এদের কেয়ারটা ইন্টেন্সিভ হবে। যেমন একটা নর্মাল একটা বেডে ভর্তি করলে আর একটা আইসিইউতে ভর্তি করলে ডিফারেন্স আছে, সেভাবেই নর্মাল প্রেগনেন্সি চেক আপ আর হাই রিস্ক অবস্টেট্রিক ক্লিনিকটা আলাদা করেই করা উচিত। যেটা মেডিকেল কলেজে আমি যেখানে পড়েছি সেখানে অনেক দিন আগে, মানে 30 ইয়ার্স প্লাস, তখন থেকে হাই রিস্ক অবস্টেট্রিক ক্লিনিক ছিল, এখনো আছে, যেটা এখানে দেখছি না এখন অবধি। এটার পরিকল্পনা আগামী দিনে হয়তো নিশ্চয়ই করা উচিত, সব জায়গায় সব রকম পেশেন্ট আছে। আর একটা জিনিস যেটা ম্যাডাম, কম বয়সী এবং মাঝারি বয়সী মহিলাদের মধ্যে বর্তমানে পিসিওডির একটা সমস্যা দেখা যাচ্ছে, এটা কিভাবে প্রিভেন্ট করা যাবে বা কি করে বুঝবে যে সেই? এখন আমরা যা দেখছি লাইফস্টাইল ডিসঅর্ডার বলে এটা। তাহলে লাইফস্টাইল মানে কি আছে, বাইরে ঘুরবে, খাবে, ফাস্ট ফুড খাবে, ফ্রাইড ফুড খাবে, ওইগুলোতে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, আর তার জন্য ওয়েট গেইন হয়ে যাচ্ছে, মুখের উপরে সব এই অ্যাকনি ফ্যাকনি চলে আসে, তারপরে আবার দেখবেন আমরা আল্ট্রাসাউন্ডে যে পলিসিস্টিক হয়ে গেল। এবার পলিসিস্টিক হলে ওষুধটা সেরকম কাজ করে না, লাইফস্টাইল মডিফিকেশনটাই দরকার, এক্সারসাইজ, ওয়েট লস, একটুখানি ডায়েট রেস্ট্রিকশন করে করেই কমে যায়। তারপর নালে কি হবে, ওই ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ডিম তৈরি করে বাচ্চা করতে গেলে আরো 2 বছর চলে যাবে। তো সেখানে একটু পিপল হ্যাভ টু বি অ্যাওয়্যার যে এই খাবার থেকে আমার কি মা বাবা সারাদিন তো পিছনে ঘুরতে পারবে না, ওদের তো বাচ্চাদের নিজেকে এডুকেশন দিতে হবে যে দিস থিং ইজ হার্মিং ইউ, তোমাদের ক্ষতি হচ্ছে এটা করলে, তোমরা নিজেকে চেঞ্জ করো, লাইফস্টাইল চেঞ্জ করো। ডেলি এগ রোল, ডেলি ফ্রাইড, ওটা ইটস নট হেল্পিং, ইট ইজ এটার জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে এখন। তাহলে কি ধরনের খাবার যেটা ডায়েটিশিয়ানকে কনসাল্ট করতে পারে, নালে এমনি সাদা হালকা ফুড, লেস অয়েল, যত কম অয়েলে ভালো কুকিং করা যায়, এটা না যে বেশি তেল ঘি দিলেই ভালো টেস্ট আসবে। আর ওয়াকিং জিমিং, সারাক্ষণ যদি পড়তেই থাকে বাচ্চারা, জিমে যায় না, যারা ওয়াকিং এ যায় না, বলছে না পড়াশোনা হচ্ছে, পড়াশোনা থেকে টাইম পাচ্ছে না, সেটা বললে হবে না, ছোটবেলা থেকে ওদের হ্যাবিট চেঞ্জ করতে হবে মামাদের, যে না তুমি ওয়াকিং করো, এক্সারসাইজ করো, বাড়িতে সাইকেল রাখো, যা করো, সুইমিং করো। হেলথের স্পোর্টসের জায়গা অনলি ডায়েটও হেল্প করবে না, এক্সারসাইজ অ্যান্ড ওয়েট রিডাকশন উইথ ডায়েট রেস্ট্রিকশন, দ্যাট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। না, ওরা তো
কাজ করছে, কিন্তু ওদের ওয়াকিং করতে হবে। অ্যাটলিস্ট আপনার বাড়ি যদি 1/2 কিলোমিটারও হয়, তো আপনি গাড়ি ছেড়ে ওয়াকিং করুন। সারাক্ষণ যদি গাড়িতেই ঘুরতে থাকি, নাহলে আচ্ছা। হ্যাঁ, একটা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। তো বাড়িতে হাউস ওয়াইফ বলবে আমি টাইম পাই না বাড়ির কাজ থেকে, সেটা বললে হবে না। তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টাইম। আপনি 6টার জায়গায় 5টায় উঠুন, বিকালে আপনি একটু আগে বেরিয়ে ইভিনিং এ না খাওয়ার পরে ইভিনিং ওয়াক করুন। আমার তো অনেক প্রফেশনাল চেনা আছে যারা টাইমই পায় না বলছে, কিন্তু ওরা খাওয়াটার জন্য টাইম পাচ্ছে, চানের জন্য। তাহলে এক্সারসাইজ করতে কি আছে, যোগা করুক, 10 মিনিট করুক, ওইটুকু তো করতে হবে। যোগাতে এখন বলছে যে ওয়েট লস ছাড়াও ওই পিসিও কন্ট্রোল হয়ে যাচ্ছে। যোগা আমাদের সব টাইম যে মেডিকেল সায়েন্স কাজ করবে না, যোগা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং, ওটা শেখা উচিত। আমার নিজের 12 কেজি কমেছে, আচ্ছা, শুধু যোগার মাধ্যমে? যোগা অ্যান্ড ডায়েট। ম্যাডাম, অ্যাকচুয়ালি লাস্ট যে আমাদের প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে ফিমেল পার্সোনাল হাইজিন, এটা কিভাবে মেনটেন হবে? অ্যাকচুয়ালি আমাদের স্কুল লেভেল থেকেই ওদের এই সাবজেক্ট ইন্ট্রোডিউস করা উচিত, কেন স্কুল হেলথ, অ্যাডোলেসেন্ট হেলথ একদম আলাদা করে সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা তো শাইনেস আছে, লোকের খুলে কথা বলতে চায় না। এখন মেনস্ট্রুয়াল হাইজিন যেটা ইউজ করা উচিত, ডিসপোজেবল যে ট্যাম্পন আছে, নালে যেটা হুইসপারের যেটা আছে আপনার প্যাড, এইগুলো তো এখানে কাপড় টুপড় দিলে ইনফেকশন হচ্ছে, এটা তো অসম্ভব ব্যাপার। এখন এইগুলো তো গভর্নমেন্টকে ফ্রি প্রোভাইড করা উচিত। আর অনেক জায়গা তো ট্যাম্পন, যেমন এটিএম বেরোয়, টাকা দিলে ট্যাম্পন বেরোবে, ওই প্যাড বেরোবে, তো ওইগুলো ইনস্টল করা উচিত। তাহলে আপনার হাইজিনের জন্য পরিষ্কার বাথরুমে, একই বাথরুমে 10 জন যাচ্ছে, তো সেই টয়লেটটাকে ক্লিন করবে, তো ওটাকে অ্যাটলিস্ট একটা স্প্রে করে সিটটা পরিষ্কার করে। আমাদের তো এখন ওয়েস্টার্ন স্টাইল অ্যাডপ্ট করছি, কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের নিটনেস, ক্লিনলিনেস, হাইজিন ওটাও তো শিখতে হবে। ইন্ডিয়ান স্টাইলে তো টাচ হতো না বডি, ওটা থেকে অনেকগুলো ইউরিন ইনফেকশন চলে আসছে, ওটা থেকে আপনার এমনি মানে লোকাল ইনফেকশন চলে আসছে। এবার এই ইনফেকশনটা ট্রাভেল করে পিছন দিকে ইউট্রাসের পিছনে গিয়ে জমা হয়ে যাচ্ছে ইনফ্লামেটরি ফ্লুইড, তখন ব্যাকএক শুরু হয়ে যাচ্ছে। তখন আমরা আল্ট্রাসাউন্ডে দেখি হাউস অফ ডাগলাস মানে ইউট্রাসের পিছনে জল জমে আছে। সে পেশেন্টের হয়তো জ্বর নেই, কিন্তু ইনফেকশন জল থেকেই হচ্ছে। এখানে জলও তো পরিষ্কার না, অনেক জায়গা পুকুরের জল, এমনি এই যে ডিপ টিউবওয়েল হয়তো বেশি ডিপ নেই, ওখানে পরিষ্কার জল আসছে না। ওটা থেকে তো আমি মানে এমন জানি যে এই এক মাসের বাচ্চার ব্লাড এসছে ডায়রিয়াতে, কি করে এলো? ওই জলটা থেকে। তাহলে এতটা যদি খারাপ হয় জল, তাহলে জলের কোয়ালিটি তো কন্ট্রোল পাবলিক হেলথের ডিপার্টমেন্টকে করতে হবে। যে খাচ্ছে, যে ইউজ করছে, যে চান করছে, সবই তো নিজের বাড়ি এই জলই তো করছে। সব ডিজিজেস, মোস্ট অফ দ্য ওয়াটার বর্ন ডিজিজেস আর ফ্রম ওয়াটার অলসো, but also these infectious disease in female only from bad hygiene. সেই জন্যে আপনি যেটা বলেন প্রিভেনশন অফ মানে ফিমেল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওদের লাইফে সারা জীবন সুস্থ থাকতে হবে। এইবার ডাক্তার তো পিছনে যাবে না, নিজেকে অ্যাওয়্যার করতে হবে। কিছু না হলে একটা ওয়াইপস দিয়ে, নাহলে একটা স্প্রে দিয়ে যে আপনার সিট আছে, টয়লেট সিট মুছে বসুক, কেন টয়লেট তো যেতে হবে। ম্যাডাম, যারা দীর্ঘক্ষণ বাইরে থাকে কাজের সূত্রে, তাদের একটা টয়লেট চেপে রাখতেই হয়, তারপর তারা যে পাবলিক টয়লেট ইউজ করে, সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেন? আমরা তো স্যানিটাইজার যে আছে, ছোট ডেটল স্যানিটাইজার পাওয়া যায়, একটা ড্রপ দিয়ে একটা টিস্যু পেপারে দিয়ে মুছলেও একটু স্প্রে করে জল করে ইউজ করা উচিত। নালে তো আমার কাছে অনেক পেশেন্ট আসে ফিমেল ওয়ার্কিং ইন বিগ কোম্পানিজ, ওদের ইউরিন ইনফেকশনটা এত প্রবলেম হয়ে গেছে, মানে ভালো ভালো ক্লিনিক হোক, হসপিটাল হোক, ওরাও মেনটেন করছে না। আমরা কি বলবো, কাকে বলবো? এটা তো পাবলিক হেলথের প্রবলেম, এটা তো অ্যাওয়ারনেস করতে হবে, নিজেকে জানতে হবে। সব কিছু ডাক্তাররাও করতে পারবে না, পাবলিকও করতে পারবে না, ওদেরকে আগে শেখাতে হবে। ফ্রম স্কুল লেভেল করলে সব থেকে ভালো হয়। এই জন্য স্কুল হেলথের উপরে আমরা খুব
মানে অ্যাডোলেসেন্ট হেলথের উপরে ভীষণ ফোকাস করছি, বিকজ দিস ইজ দ্য এজ দে আর গ্রোয়িং, দে আর লার্নিং। পরে তো আর পড়াশোনা হয় না, এই পড়াশোনা বয়সে এই একটা সাবজেক্টকে অ্যাড করা উচিত, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এটা এখন একটা সাবজেক্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার জন্য ফান্ডসও দিয়েছে, কিন্তু ওটা ইউটিলাইজেশন তো সেরকম হচ্ছে না। অ্যান্ড জেনিটাল পিএইচ ব্যালেন্স মেনটেনের জন্য যে সমস্ত লিকুইড ব্যবহার করা হয় সেটা কি স্বাস্থ্যসম্মত? না, ভি ওয়াশ এইগুলো তো রেগুলারলি করা যায় না, না এটা তো উই কান্ট প্রমিস দ্যাট ইট উইল ওয়ার্ক অলওয়েজ। যদি কোনো ইচিং নালে কোনো ডিসচার্জ নালে কোনো হাইজিনের প্রবলেম হয় তাহলে ইউজ করবে, নালে তো হবে না। রেগুলার ইউজের জন্য আমরা কোনোদিন রেকমেন্ড করি না, এটা তো মানে এক্সপেন্সিভ হয়ে যাবে, প্লাস ইটস নট নিডেড। আপনি যদি মিনিমাম হাইজিন মেনটেন করছে তাহলে আর কিছুই দরকার নেই। যদি প্রবলেম হয় ডক্টর কাছে যাবে, উনি যদি লেখেন তাহলে করবে, ডেফিনেটলি। নিজে নিজে করা উচিত না। সেক্ষেত্রে সাধারণ জল সাধারণ কিন্তু পরিষ্কার জল, পরিষ্কার মানে টয়লেট অ্যান্ড অ্যাডিকুয়েট সোপ টু ওয়াশ দ্য হ্যান্ডস। হাত যদি পরিষ্কার না থাকে আবার সেই ইনফেকশন ট্রান্সমিট হবে, চান করলে হবে, খেলেও হবে, যা করলে হবে। সেই জন্য এইটা এখন সেফ হ্যান্ডস যেটা বলে, হ্যান্ড ওয়াশের টেকনিকও দেখাচ্ছে এখন সবাই, সেটাকে ডেমনস্ট্রেশন আপনার ডেটল কোম্পানি ওরা করছে ডাক্তারদের নিয়ে, হাউ টু ওয়াশ হ্যান্ডস, মানে সেটাও একটা দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা এখন সব জায়গায় তাহলে লাগিয়ে দিয়েছে, বাথরুমে, ক্লিনিকে, এখানে কেউ কিছু ফলো করছে না। কিন্তু এটা তো মানে প্রথম থেকে যদি না করে পরে আর খুব ডিফিকাল্ট টু মেক দেম ডু ইট। স্কুল হেলথের মধ্যে অ্যাডোলেসেন্ট হেলথ, সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ সবকিছু ইনক্লুড করা আছে, করা হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টটা হচ্ছে না। সেখানে আপনাদের মিডিয়াম খুব হেল্প করবে আশা করি। আমি উমেন্স হেলথের জন্য অনেকটা কাজ করেছি। আই হোপ দ্যাট আই উইল কন্টিনিউ টু হেল্প এভরিবডি, স্পেশালি উমেন। একদমই ম্যাডাম, আপনার সাথে আমরা আছি, তাই আমরা চেষ্টা করছি যে নারী স্বাস্থ্য এবং প্রজনন বয়সে ভালো থাকার এই যে বার্তা উনি দিলেন, আমরা শুনলাম ডক্টর কল্পনা ম্যাডামের কথা। উনি ভালো থাকতে গেলে, মহিলাকে সুস্থ থাকতে গেলে বারবার যে বিষয়টায় নজর দিতে চাইছেন সেটা হচ্ছে একদম ছোটবেলায় স্কুল লেভেল থেকে যেন আমরা এই শিক্ষা দিতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো সেক্ষেত্রে উনি কিছু বিধিনিষেধ বলে দিলেন, সেগুলি আশা করি যে আমরা বাড়িতে বা আমাদের স্কুল কলেজে যারা পড়ুয়া, যারা চাকরি ক্ষেত্রেও আছেন, যে সমস্ত মহিলারা বিশেষত যারা প্রজননের বয়সে রয়েছেন, সেই সমস্ত মহিলাদের কাছে আমাদের এই বার্তা যেন আমরা পৌঁছে দিতে পারি, এবং আশা রাখি যে এই কথা শুধু আমরা দেখলাম বা শুনলাম নয়, এটার জন্য আমরা ফলো করতে পারি। তবেই কিন্তু সুস্থ জীবন যেমন আপনি পাবেন, সেরকম সুস্থ, স্বাভাবিক, সুন্দর, ফুটফুটে বাচ্চার জন্ম দিতেও আপনি পারবেন, যারা আমাদের দেশের ভবিষ্যৎ। এবং আপনি সুস্থ থাকবেন তবেই কিন্তু একজন সুস্থ স্বাভাবিক জীবনকে সুন্দরভাবে পৃথিবীর আলো দেখাতে পারবেন। ভালো থাকবেন সকলে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম।